যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে আপনারা শুনছেন কোয়ারেন্টিন রিডিংস। দ্বাদশ পর্যায়ে পরিবেশিত হচ্ছে প্রমথনাথ বিশির উপন্যাস কেরি সাহেবের মুন্সি। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার। শ্রুতি গ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের দ্বাদশ পর্যায়ে শ্রী প্রমথনাথ বিশি রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস কেরি সাহেবের মুন্সি। আজ একাদশ পর্ব। পৃষ্ঠা 291, অধ্যায় 18, রেশমির হাঁ। অফিস ছুটি হওয়া মাত্র ছুটতে ছুটতে এলো জন। নাইতলাও এর কাছে গাড়ি থেকে নেমে কোচম্যানকে বলে দিল, তুমি গাড়ি নিয়ে এখন বাড়ি যাও, আমি বেরিয়ে ফিরবো, বলে দিও বিলম্ব হবে। তারপরে সে দিঘিটার ধারে রেশমিকে খুঁজতে শুরু করলো। রেশমি স্পষ্ট লিখেছিল যে পূব দক্ষিণ কোণে থাকবে। জনের সে কথা মনে ছিল না। সে দিঘিটার 3 দিকে খুঁজে তাকে দেখতে না পেয়ে বিস্মিত, চিন্তিত হয়ে উঠল। তবে সে কি আসেনি? না, কোনো দুঃখে দিঘিতেই ডুবে মরল। এইসব কথা ভাবতে ভাবতে যখন পূব দক্ষিণ দিকে এসে পড়েছে, তখন দেখলো একটা তেঁতুল গাছের আড়ালে একজন কে যেন বসে আছে। রেশমি, তুমি? বলে সে ছুটে গেল কাছে। রেশমি বটে। রেশমি, রেশমি ডিয়ারি। কিন্তু রেশমি নড়ল না, সাড়া দিল না। যেমন চুপ করে মুখ গুজে বসেছিল তেমনি বসে রইল। জন তাকে ধরে তুলতে গেল, রেশমি বাধা দিয়ে সরে গেল। জন বুঝতে পারে না কি হয়েছে, ভালো করে ঠাহর করে দেখে বিস্ময়ে বলে উঠল, রেশমি, কাঁদছ কেন? এই তো আমি এসেছি, আমার কি কোনো অপরাধ হয়েছে? তবু রেশমি নীরব। অনেকক্ষণ সাদাসাদির পরে, অনেক কাল্পনিক দোষ স্বীকার করবার পরে রেশমি জনের দিকে মুখ তুলে চাইল। কালো চোখ দুটি আষাঢ়ের নব মেঘভারে ঈষৎ আনত। পৃষ্ঠা 292। কি হয়েছে রেশমি, বলো। এবারে রেশমি কথা বলল, কিন্তু কিছুতেই জনকে কাছে ঘেঁষতে দিল না। রেশমি, কি দোষ করেছি খুলে বলো। তুমি আমাকে অপমান করবার জন্য তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলে। তোমাকে অপমান? আমার বাড়িতে? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। খুলে বলো, দয়া করে খুলে বলো। রেশমি তার বিচলিত অবস্থা থেকে বুঝলো যে এবারে সে যা বলবে সমস্ত বিশ্বাস করবে জন। বোনের বিরুদ্ধে নালিশ করলেও অগ্রাহ্য করতে পারবে না। তখন দুপুরবেলাকার সমস্ত ঘটনা আনুপূর্বিক বিবৃত করল। রেশমি নিতান্ত বুদ্ধিমতী, তাই তথ্যের এদিক ওদিক না করেও কেবল সুর ও স্বরের হেরফের করে তথ্যের গুরুত্ব দিল বাড়িয়ে। সমস্ত শুনে জন বলল, এসব কিছুই আমার অভিপ্রেত নয়, লিসার অত্যন্ত অন্যায় হয়েছে। রেশমি বলল, চমৎকার বিচার, অন্যায় হয়েছে। যাও, এখন লিসাকে ক্ষমা করে সুরসুর করে বাড়িতে গিয়ে ঢোকো। আমার সঙ্গে তোমার সম্বন্ধ এখানেই শেষ। একই কথা রেশমি, তোমাকে ছাড়া আমার জীবন শূন্য। তোমার জীবন শূন্য হলে আমি কি করব? তুমি কি করবে? তুমি আমার গৃহিণী হয়ে আমার জীবন পূর্ণ করবে। কি বলো রেশমি, হবে তো? কিন্তু ও গৃহ কি আমার? সেখানে যা অপমান আজ সহ্য করতে হয়েছে। বিয়ের পরে তোমার অধিকার জন্মাবে ও গৃহে। তখন সাধ্য কি লিজার যে তোমাকে অপমান করে? কিন্তু লিজা বলেছে কিছুতেই এই বিয়ে সে হতে দেবে না। তুমি রাজি থাকলে ঠেকাবে কে? বুদ্ধিমতী রেশমি বুঝে নিয়েছিল যে লিজার চক্রান্তে কলকাতায় দীক্ষা গ্রহণ বাধাপ্রাপ্ত হবে, তাই সে গোড়া থেকে শুরু করলো। পৃষ্ঠা 293। আমি যে দীক্ষা গ্রহণ করতে চাই লিজা তা বিশ্বাস করে না। সে তো তুমি ভালো জানো। জানি তো, তোমাকে অদেয় আমার কিছু নেই। প্রাণ, মন, জীবন, যৌবন, মায়ের পৈতৃক ধর্ম সব তোমার পায়ে সমর্পণ করেছি। তার ত্যাগ স্বীকারে অভিভূত হয়ে জন তাকে কাছে টেনে নেয়। রেশমি বাধা দেয় না, বোঝে এবারে জনকে একটু স্পর্শ রসে তাতিয়ে তোলা আবশ্যক। জন বলে, তোমার ত্যাগের তুলনায় কি দিলাম তোমাকে আমি রেশমি? তুমি তোমাকে দিলে, তার চেয়ে বেশি কাম্য আমার আর কি থাকতে পারে?
পরস্পরের অভাবিত ত্যাগ স্বীকারের আনন্দে দুজনে কিছুক্ষণ অভিভূত হয়ে বসে থাকে। তারপর জন শুরু করে, আমি কালকেই ব্যবস্থা করব যাতে তুমি দীক্ষা গ্রহণ করতে পারো। সে সম্ভব নয় জন। বিস্মিত জন বলে, কেন সম্ভব নয়? কলকাতায় দীক্ষা নিতে গেলে বাধা উপস্থিত হবে। লিজা আর 5 জনের সাহায্যে বাধা দেবে নিশ্চয়। ভুলে যেও না এই কোম্পানির রাজত্ব, সেই জন্যই তো ভয়। কেন? কেন কি? কোম্পানির বড় সাহেবরা রুখে দাঁড়ালে পাদ্রীরা পিছিয়ে যাবে? বলো কি? কিন্তু তারা রুখে দাঁড়াবে কেন? কিছু মনে করো না জন, লিজাকে তুমি চেনো না, তার অসাধ্য কিছু নয়। না না রেশমি, লিজার সাধ্য কি এমন করতে পারে? পারুক না পারুক, একটা অপ্রীতিকর ঘটনা তো ঘটবে। তাহলে কি করবে বলো? চলো না আমরা দুজনে কোথাও পালিয়ে যাই, সেখানে গিয়ে আমি দীক্ষা নেব। লিসার অপমানের প্রতিশোধ গ্রহণে রেশমি বদ্ধপরিকর। সে স্থির করেছে পৈতৃক ধর্ম পরিত্যাগ করবে, কিন্তু এমনভাবে করবে যাতে লিসাকে অপমানের চূড়ান্ত করতে পারে। সে ভাবে, দেখা যাক লিসার বুদ্ধি বেশি কি আমার বুদ্ধি বেশি। পৃষ্ঠা 294। জনকে নীরব দেখে শুধায়, কি বলো? জন বলে, আমি তো ভাবছি তেমন নিরাপদ স্থান কোথায় আছে। রেশমি মনে মনে সব স্থির করে রেখেছিল, বলল, কেন? শ্রীরামপুরে পাদ্রীরা আছে, সেটা কোম্পানির রাজত্ব নয়, সেখানে গেলে সমস্ত নির্বিঘ্নে হতে পারবে। চমৎকার আইডিয়া, সত্যি রেশমি, তোমার কি বুদ্ধি। তারপরে বলে, কাল সকালেই সেখানে চিঠি লিখে লোক পাঠিয়ে দিচ্ছি, তারপর পরশু দুজনে রওনা হয়ে যাব। কি বলো? রেশমি বলে, কিন্তু এই 2 রাতের মধ্যে তোমার মত বদলে যাবে। কেন বলো তো? লিজা এসে যেমনি দুটো মিষ্টি কথা বলবে, একটু চোখের জল ফেলবে, অমনি ভাই বলবে, পড়ে মরুক কে রেশমি, সে তো নেটিভ মেয়ে বই নয়, আমি তার চেয়ে জলি কি পলি কি মলি কাউকে বিয়ে করব। লিজা, তুমি ব্যবস্থা করে দাও। তীব্র ব্যঙ্গে জনের পৌরুষ সচেতন হয়ে ওঠে, বলে, আমি শপথ করছি। বাধা দিয়ে রেশমি বলে, থাক, আর শপথে কাজ নেই। তবে কি করব? পারবে? বলে দেখো। এই 2 রাত তুমি বাড়িতে নাই গেলে, তোমার অফিসে তো দিব্যি থাকবার ব্যবস্থা আছে, সেখানে এই 2 রাত কাটাও না কেন? তোমার যদি তাই ইচ্ছে তবে সেই রকমই হবে, কিন্তু বাড়িতে একটা খবর দিতে হবে তো, সে বরঞ্চ অফিসে গিয়ে পাঠিয়ে দেব। বিস্ময়ে জন বলে ওঠে, তুমি যাবে আমার সঙ্গে অফিসে? শুধু যাব না, থাকবো 2 রাত তোমার কাছে ওখানে। আনন্দে জন বলে, কাটাবে 2 রাত আমার সঙ্গে? যার সঙ্গে সারা জীবন কাটাতে যাচ্ছি তার সঙ্গে অতিরিক্ত 2 রাত পারবো না? পৃষ্ঠা 295। কিন্তু বিয়ের আগে তুমি তো জানো রেশমি আমি কত দুর্বল, তুমিও তো জানো জন আমি কত শক্ত। এই বলে সে উঠে দাঁড়িয়ে বলে, ওঠো জন, আর দেরি নয়। দুজনে অফিসের তেতলায় এসে পৌঁছয়। তারপরে রেশমির পরামর্শে জন লিসাকে চিঠি লিখে জানালো বন্ধুদের সঙ্গে এসে সুন্দরবনে চলল শিকারে, ফিরতে 2-4 দিন বিলম্ব হবে। আর একখানা চিঠি সে লিখল ডক্টর কেরিকে, তাতে খোলাখুলি রেশমির খ্রিস্ট ধর্ম গ্রহণের আকাঙ্ক্ষা জানালো যে ধর্মান্তরের পর জন তাকে বিবাহ করবে। আরও জানালো পরশুদিন কোনো সময়ে তারা দুজনে পৌঁছবে শ্রীরামপুরে। স্থির হয়ে থাকলো যে ভোরবেলাতে একজন আর্দালি চিঠিখানা নিয়ে শ্রীরামপুরে রওনা হয়ে যাবে। পৃষ্ঠা 295। অধ্যায় 19। ভাঙা পা ও ভাঙা মন। কেরির মুখে জনের পত্রের মর্ম শুনে রাম বসুর মাথায় আকাশ ভেঙে পড়ল। ঘরে এসে শুয়ে পড়ল সে। এতদিনে সে বুঝল যে আগুন নিয়ে খেলা শুরু করেছিল, ওই আগুনের খেলার দক্ষতায় এতকাল ধরে সে দর্শককে তাক লাগিয়ে দিয়েছে। নীরব নৈপুণ্যে যেন বলেছে, দেখো জ্বলন্ত পাবক, অথচ কোথাও স্পর্শ করেনি আমাকে। আজ হঠাৎ সে আবিষ্কার করল কখন অজ্ঞাতসারে আগুনের ফুলকি গিয়ে পড়েছে ঘরের চালে, সব দাউ দাউ করে জ্বলে উঠবার মুখে। পাদ্রীদের সঙ্গ তার পক্ষে অপরিহার্য হয়ে পড়েছিল সত্য, কিন্তু সে তো তাদের ধর্মপ্রাণতার জন্য নয়। পাদ্রীদের সাহচর্যে পেত সে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের, পাশ্চাত্যের উদার সংস্কৃতির আভাস, ওইটুকুই তার কাম্য। তাদের ধর্মোৎসাহ কখনো তাকে বিচলিত করেনি। এই জন্যই দীর্ঘকাল তাদের সঙ্গে থাকা সত্ত্বেও কখনো সে ধর্মান্তর গ্রহণ করবার জন্য সত্যকার উৎসাহ বোধ করেনি। সত্য কথা বলতে কি, জ্ঞানে যেমন তার উৎসাহ, ধর্ম বিষয়ে তেমনি তার উদাসীনতা। হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম দুয়ের সম্বন্ধে তার সমান ধারণা, ওগুলির যেন
অপরিহার্য আপদ। পৃষ্ঠা 296। ওগুলো হচ্ছে রসালো আমের নিরস আঁটি। মাঝে মাঝে সে বলেছে বটে যে শীঘ্রই ধর্মান্তর গ্রহণ করবে। স্ত্রীর মৃত্যুর পর কেরিকে বলেছিল এবার ধর্মান্তর গ্রহণ করবার পক্ষে শেষ অন্তরায় দূর হলো। এখন একদিন সুপ্রভাতে খ্রিস্টের খোঁয়াড়ে এসে ঢুকবে। এইভাবে দীর্ঘকাল তাদের আশা জিইয়ে রেখেছিল। কেন? পাদ্রীদের আন্তরিকতা আকর্ষণ একমাত্র উদ্দেশ্য। কেন? তাহলে তাদের কাছ থেকে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের তাপ অনুভব করতে বাধা হবে না। পাদ্রীরা যুগপৎ বহন করে এনেছিল মধ্যযুগ ও নবযুগের বাণী। নবযুগের বাণী গ্রহণ করবার আশাতেই সহ্য করত সে মধ্যযুগের বাণীকে। কিন্তু মধ্যযুগ যে এমনভাবে প্রতিশোধ নিতে উদ্যত হবে ভাবতে পারেনি সে। রেশমিকে ভালোবেসেছিল রাম বসু। সে প্রেম একটু ভিন্ন জাতের। রেশমির কাছে প্রত্যাখ্যানের পরে সে ভালোবাসা যেমন চতুর্গুণ প্রবল হয়েছিল, তেমনি কায়িক সীমানা ছাড়িয়ে গিয়েছিল। এ যেন চাঁদের প্রতি মানুষের টান। এখন হঠাৎ সংবাদ এলো সেই চাঁদে গ্রহণ শুরু হবে, একসঙ্গে রাহু ও কেতুর গ্রাস, জনের ও খ্রিস্ট ধর্মের। চাঁদ যাবে চিরকালের জন্য নিভে, তার ভুবন হবে চিরকালের জন্য অন্ধকার। কি করে বাঁচবে সে? এইসব দূরপনে ও চিন্তা জালে যখন সে জড়িয়ে পড়ে ক্লান্ত, তখন প্রচণ্ড উল্লাসে টমাস ছুটতে ছুটতে এসে চিৎকার করে উঠল, মুন্সি, সুসংবাদ শুনেছ? মরুভূমির পথিকের সম্মুখে দয়াময় বিধাতা স্বর্গীয় খাদ্য নিক্ষেপ করেছে। সুন্দরী রেশমি আসছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে। কি মুন্সি, তোমাকে বিমর্ষ দেখছি কেন? শরীরটা বড় ভালো নেই ডক্টর টমাস। বলো কি? নাড়িটা দেখি। জোর করে তার হাত টেনে নিয়ে নাড়ি পরীক্ষা করে বলে, কই এমন কিছু তো নয়। রাম বসুকে স্বীকার করতে হয় যে সত্যই এমন কিছু নয়। তবে আর কি, ওঠো, উৎসবের আয়োজন করা যাক, কি বলো? রাম বসু নিরসভাবে বলে, কিছু করতে হয় বই কি। বিস্মিত টমাস বলে, কিছু? এমন উপলক্ষে কি আর জুটবে? একে তো প্রথম ধর্মান্তর, তাতে আবার রেশমির মতো সুন্দরী মহিলা। আমি ভেবেছিলাম ওই ফকিরের মতো গোয়ার চাষাটাকে দিয়েই বুঝি ধর্মান্তরের অভিযান শুরু হবে। পৃষ্ঠা 297। এখন ভাবছি বেটা পালিয়েছে, ভালোই হয়েছে। রাম বসু মনে মনে হাসে, হাসবার সঙ্গত কারণও আছে। ফকিরকে রাম বসুই গোপনে ভাগিয়ে দিয়েছিল, বলেছিল, বেটা তুই কেন এখানে মরতে এলি? ফকির বলেছিল, সাহেব বলেছে খ্রিস্টান হলে ভালো খেতে পড়তে পারবি, কিন্তু সে কদিনের জন্য। কেন? ব্যাকুলভাবে শুধায় ফকির। তবে শোন, কঙ্কালীতলায় পীঠস্থান মনে আছে? আছে বই কি, চৈত সংক্রান্তির মেলায় কতবার গিয়েছি। কঙ্কালীতলার মা জাগ্রত, জানিস? খুব জানি। কতবার মানত করেছি, কোনোদিন ফলেনি। কেন ফলেনি এখন বোঝ। তোর মনে যে পাপ। পাপ কোথায় দেখলে কায়েত মশাই? এই যে খ্রিস্টান হতে যাচ্ছিস। তবে শোন, কাল রাত্রে স্বপ্ন দেখেছি কঙ্কালী মা বলছেন, ফকরে খ্রিস্টান হয়েছে, কি তাকে গিলে খাবো? সাহেব ঠেকাতে পারবে না। সাহেবের বাবার সাধ্য নেই ঠেকায়। তবে কি করব কায়েত মশাই? যা, এখনই পালিয়ে চলে যা, গিয়ে কঙ্কালী তলায় ভালো করে একটা পুজো দেবে, আর কখনো এ মুখ হোসনি। এই বলে তখনই সে ফকিরকে পথ খরচা জুগিয়ে দিয়ে রওনা করে দেয়। পরদিন ভোরবেলা খ্রিস্টের খোঁয়াড়ে প্রবেশিচ্ছু মেষকে পলায়িত দেখে টমাস বিমর্ষ হয়ে পড়ে। টমাস শুধায়, কি মুন্সি, নীরব কেন? ভাবছি রেশমিও যদি ফকিরের পন্থা অনুসরণ করে তখন তো কৃষ্ণদাস আছে। নিরুৎসাহিত টমাস বলে, তা আছে বটে, কিন্তু দুয়ে অনেক প্রভেদ। হ্যাঁ, একজন পুরুষ আর একজন স্ত্রী লোক। পৃষ্ঠা 298। শুধু স্ত্রী লোক? অপূর্ব সুন্দরী। তাতে তোমার কি লাভ? সঙ্গে তো মালিক আসছে। টমাস সংক্ষেপে বলে, মিস্টার স্মিথকে আমি পছন্দ করি নে। আমিও করি নে। আচ্ছা ডক্টর টমাস, প্রথম ধর্মান্তরের ফল তুমি কেন ভোগ করো না? জনকে তাড়িয়ে দিয়ে রেশমিকে তুমি বিয়ে করো না কেন? বলা বাহুল্য, এটা রামবুর পশুর মনের কথা নয়। সে চায় জন টমাসে একটা গোলমাল পাকিয়ে উঠে রেশমির ধর্মান্তর গ্রহণ বাধাপ্রাপ্ত হোক। কৃতজ্ঞ হয়ে টমাস বলে, মুন্সি, তুমি সত্যই আমার বন্ধু, কিন্তু তা হওয়ার নয়। কেন? আমি যতদূর জানি রেশমি তোমার প্রতি বিরূপ নয়। সে কথা তো আমিও জানি। আমাকে দেখলেই সে লজ্জায় পালিয়ে বেড়ায়। তবে কেন না হবে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে টমাস বলে, মিস্টার স্মিথ জানিয়েছে যে বিয়ের পরে ভারী রকম দান করবে আমাদের মিশনে। টমাস ও রাম বসু দুজনেই বুঝলো এরপরে আর যুক্তি নেই।
সময়োচিত কিছু বলা কর্তব্য মনে করে রাম বসু বলল, তাই তো, তবে উপায়? উপায় তিনিই করবেন যিনি কৃষ্ণদাসকে জুটিয়ে দিয়েছেন, আবার যিনি রেশমিকে জোটাতে যাচ্ছেন। তাহা বটে, তাহা বটে, বলে রাম বসু। আবার দেখো, তিনি শুধু কৃষ্ণদাসকে জুটিয়ে দিয়ে ক্ষান্ত হননি, তার ঠ্যাং ভেঙে দিয়ে তোমার কাজের পথ কেমন সুগম করে দিয়েছে। এই দুয়ে যোগাযোগের কথা তো ভেবে দেখিনি, বুঝিয়ে দাও দেখি। রাম বসু আরম্ভ করে, এ তো অত্যন্ত সহজ বিষয় ডক্টর টমাস, এখনই বুঝিয়ে দিচ্ছি। ফকির পালিয়ে গেল কেন? টমাস বলে, কেউ তার কান ভারী করে থাকবে। সেটা অসম্ভব নয়, বলে রাম বসু, কিন্তু পালালো পা দুখানার সাহায্যে। এখন পা দুখানা অচল হলে নিশ্চয় চলে যেতে পারতো না। পৃষ্ঠা 299। সে কথা সত্য। এখন দেখো, কৃষ্ণদাস ছুতোর পা ভেঙে পড়ে আছে, তাই না তুমি তাকে নিরাপদে ধর্মতত্ত্ব শোনাবার সুযোগ পেয়েছ? কিন্তু হাত ভাঙলেও সে সুযোগ পেতাম। ভাঙা হাত নিয়ে সেও পালাবার সুযোগ পেত। এখন পা ভেঙেছে বলেই লোকটা অচল। তা বটে, তবে কি এটাকে ভগবানের বিশেষ দয়া বলে মনে করা চলে না? কিন্তু তার কথাটাও একবার ভেবে দেখো, লোকটা কষ্ট পাচ্ছে। আর সে ফকিরের মতো পালিয়ে গেলে তুমি যে কষ্ট পেতে। খুব কষ্ট পেতাম মুন্সি। 20 বছর দেশে ধর্মপ্রচার করছি, অথচ একটা নেটিভকে খ্রিস্টান করবার সুযোগ পেলাম না। এতদিন পরে গোড়ায় কোপ মেরে বিধাতা সে সুযোগ এনে দিয়েছেন। গোড়ায় কোপটা কি? কৃষ্ণদাসের ভাঙা পা। টমাস বলে, কিন্তু লোকে কি বলবে জানো, আমি ভাঙা পায়ের সুযোগ নিলাম। হয় ভাঙা মন নয় ভাঙা পা। একটা কিছু না ভাঙলে কেউ ধর্মান্তর গ্রহণ করবার জন্য ব্যাকুল হয় না। ভাঙা মন বলতে কি বোঝায় মুন্সি? সেটা শুধিও রেশমিকে। ভাঙা মনের ব্যথা নিয়ে সে আসছে। ঘুরে ফিরে আবার দুজনে রেশমির প্রসঙ্গে এসে পড়ে। টমাস শুধায়, রেশমির মন ভাঙল কিসের আঘাতে? খুব সম্ভব মিস্টার স্মিথের প্রেমের আঘাতে। জনের নাম শোনবা মাত্র টমাস চাপা তর্জন করে ওঠে, আই ডোন্ট লাইক দি ফেলো, আমি ওকে পছন্দ করি নে। আর পছন্দ না করে উপায় কি? ও যে মোটা দানের প্রতিশ্রুতি দিয়েছে। বেশ তো, টাকা দিক, রেশমি খ্রিস্টান হোক, কিন্তু ওই রাস্কেলটাকে বিয়ে করতে যাবে কেন? পৃষ্ঠা 300। ভুলে যাচ্ছ ডক্টর টমাস, টাকার প্রতিশ্রুতি বিয়ের জন্য, খ্রিস্টান করবার জন্য নয়। এমন দায়বদ্ধভাবে খ্রিস্টান করা অনুচিত। মুন্সি হেসে বলে, ডক্টর টমাস, দায় না পড়লে কেউ কখনো অন্য ধর্ম গ্রহণ করে না। তা হোক, আমি রেশমির জন্য অন্য বরের চেষ্টা করব। রাম বসু বাধ্যত অত্যন্ত নিষ্পৃহভাবে বলে, দেখো যদি পাও। বলা বাহুল্য, জনের উপরে সেও হাড়ে চটে গিয়েছিল, অথচ করবার কিছু ছিল না। একে তো রেশমির নিতান্ত একগুঁয়ে স্বভাব, তার উপরে জন শ্বেতাঙ্গ। এখন সে ভাবল, কাঁটা দিয়ে যদি কাঁটা উদ্ধার হয়, মন্দ কি? টমাস যদি গোলমাল বাঁধিয়ে দিতে পারে, তবে হয়তো শেষ পর্যন্ত রেশমির ধর্মান্তর গ্রহণও বন্ধ হতে পারে। স্পষ্টত কিছু বলা উচিত মনে করল না, এসব কথা কেরির কানে যাওয়া অবিধেয়। তাই সে নিষ্পৃহ ভাব ধারণ করল। দুজনে যখন এইভাবে চলতে চলতে একটা কানাগুলির মাথায় এসে উপস্থিত হয়েছে, এমন সময় ফেলিক্স উল্লাসে চিৎকার করতে করতে ভিতরে ঢুকলো, ডক্টর টমাস, মুন্সি, তোমরা এখানে চুপ করে কি করছো? চলো চলো, গঙ্গার ঘাটে চলো। কি হলো সেখানে? শুধায় দুজনে। মিস্টার স্মিথ আর রেশমি এসে পৌঁছেছে। প্রকাণ্ড বজরা, নিশান উঠছে, ডঙ্কা বাজছে, সবাই গিয়েছে। এসো এসো, বলে উত্তরের অপেক্ষা না করে যেমন ছুটে এসেছিল তেমনি ছুটে বেরিয়ে গেল। চলো ডক্টর টমাস, প্রডিগাল সানকে অভ্যর্থনা করি গিয়ে। তারপর বলল, এবারে আর শূন্য হাতে ফেরেনি, বিদেশিনী রুথকেও সঙ্গে এনেছে। অপ্রসন্ন টমাস ও কৌতূহলী রাম বসু ধীর পদে গঙ্গার দিকে এগোয়। পৃষ্ঠা 301, অধ্যায় 20, মতি রায়। মতি রায় সেকালের কলকাতার একজন দুর্ধর্ষ বাবু। তিনু রায়, কাশীবাবু প্রভৃতি যে কজন বিখ্যাত বাবু ছিল, মতি রায় তাদের অন্যতম। তার বাড়ির ঘর, জমিদারি, সিন্দুক ভরা কোম্পানির কাগজ আর আকবরী মোহর, 8-10খানা ব্রুহ্যামফিটন ব্রাউনবেরি গাড়ি, খান 5-7 পালকি, বাগানবাড়ি, 10-12 জন রক্ষিতা, 3টি পরিবার, অন্যান্য বাবুদের ঈর্ষার ও অনুকরণের স্থল। বাগবাজারে গঙ্গার ধারে যেখানে এক সময়ে পেরিন সাহেবের বাগানবাড়ি ছিল, তার কাছে একটা মহল্লা জুড়ে মতি রায়ের বাড়ি, কাছারি ও আস্তাবল। বর্গির হাঙ্গামার ভয়ে হুগলি জেলা থেকে মতি রায়ের পূর্বপুরুষ কলকাতায় আসে।
তারপরে তার যোগাযোগ ঘটে কোম্পানির সাহেবদের সঙ্গে। 1756 সালে সিরাজউদ্দৌলার তাড়া খেয়ে কোম্পানির সাহেবরা যখন ফলতায় গিয়ে আশ্রয় নেয়, তখন মতি রায়ের পিতামহ রাম রায় সেখানে রসদ ও টাকা জুগিয়ে কোম্পানির প্রিয়পাত্র হয়ে ওঠে। তারপরে ক্লাইভ যখন সসৈন্যে পলাশী যাত্রা করে, রাম রায় শতকরা 12 টাকা সুদে প্রচুর টাকা ধার দেয় কোম্পানিকে। পলাশীর যুদ্ধে কোম্পানির শাসন কায়েম হলে রাম রায়ের সৌভাগ্যের দরজা খুলে গিয়ে অচিরকালের মধ্যে সে কলকাতা সমাজের মাথা হয়ে ওঠে। নবকৃষ্ণ, উমিচাঁদ, রাজবল্লভ, গোবিন্দ্র মিত্রের ঠিক নিচের থাকেই হলো তার স্থান। বর্তমানে দুই পুরুষের অর্জিত বিত্ত ও প্রতাপ লাভ করে মতি রায় দুর্ধর্ষ বাবুগিরিতে সমর্পিত প্রাণ। চণ্ডী বক্সির সঙ্গে সেকালের কলকাতার যাবতীয় বিত্তশালী ও বাবুর পরিচয় ছিল। এবারে কলকাতায় এসে চণ্ডী মতি রায়ের কাছে আত্মসমর্পণ করল, কিন্তু তার আগে বাজার থেকে কিছু ভালো ঘি, মানকচু, খেজুর গুড় প্রভৃতি সংগ্রহ করে নিল। মৃত্যুঞ্জয় বলল, দাদা, একটা বড় লোককে কি এইসব ভেট দেওয়া চলে? পৃষ্ঠা 302। চণ্ডী বললে, যে দেবতা যে ফুলে তুষ্ট, ওদের কি টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করবার সাধ্য আছে? গ্রামজাত এসব দ্রব্য পেলে কলকাতার লোকে খুশি হয়। তারপর সেগুলো নিজের বাড়িতে তৈরি বলে মতি রায়ের পায়ের কাছে রেখে বসংবদ হাসি হেসে হাত জোর করে দাঁড়ালো। কি খবর চণ্ডী? সময়োচিত কিছু ভূমিকা করে সমস্ত বিষয় নিবেদন করল চণ্ডী। হঠাৎ মতি রায়ের চাপা পড়া হিন্দু প্রাণ জাগ্রত হয়ে উঠল। বলল, কি সর্বনাশ! মেয়েটার শেষে খ্রিস্টানের হাতে পড়ল। এমনভাবে চললে হিন্দু ধর্ম আর কদিন থাকবে? সেই জন্যই তো হুজুরের কাছে এসেছি। দেখা যাক কতদূর কি করা যায়। মেয়েটা কোথায় কার কাছে আছে খোঁজ নাও। চণ্ডী ও মৃত্যুঞ্জন সাহেব পাড়ায় ঘুরে ঘুরে রেশমির সন্ধান করে। সে নিশ্চয় জানে এহেন অমূল্য বস্তু লুকিয়ে রাখবার পক্ষে দেশি পাড়া যথেষ্ট নিরাপদ নয়। সাহেব পাড়ার চাপরাশি, আরদালি, সরকার, খানসামার দল হয়ে উঠল তার আরাধনার পাত্র। ওদিকে মোক্ষদা বুড়ি বলে, বাবা চণ্ডী, মা কালী দর্শন তো হলো, এবারে ফিরে চলো। চণ্ডী আসল কথা ভাঙে না, কি জানি কিরকম প্রতিক্রিয়া ঘটে। বলে, আর 2 দিন সবুর করো মাসি, তারপরেই রওনা হব। একদিন ভুলক্রমে মৃত্যুঞ্জয় বলে ফেলেছিল যে তারা রেশমির সন্ধান করছে। শুনে বুড়ি ক্ষেপে উঠে বলল, ওই জাত খোয়ানো হতভাগীর নাম আমার কাছে করো না, ও মরেছে। তারপর লুকিয়ে লুকিয়ে সারা রাত কাঁদল মোক্ষদা। দিন 15 সাহেব পাড়ায় গবেষণা করে চণ্ডী রেশমির সাফল্য সংবাদ সংগ্রহ করে ফেলল, আর তখনই গিয়ে উপস্থিত হলো মতি রায়ের বাড়িতে। মতি রায় তখন ইয়ার বন্ধুদের নিয়ে বুলবুলির লড়াই দেখছিল। চণ্ডীকে ইশারায় অপেক্ষা করতে আদেশ করল। তামাশা শেষ হলে মতি রায় শুধালো, কিছু খবর পেলে? পৃষ্ঠা 303। চণ্ডী কাঁদো কাঁদো স্বরে বলল, হুজুর, আপনার অনুমান যথার্থ। হিন্দু ধর্ম এবারে রসাতলে গেল। কেন, কি হয়েছে বলো তো? হুজুর, মেয়েটা কেবল সাহেবের ঘর থেকেই সন্তুষ্ট নয়, একটা সাহেব তাকে বিয়ে করতে চায়। তাই দুজনে পালিয়ে শ্রীরামপুরে পাদ্রীদের কাছে গিয়েছে, খ্রিস্টান হয়ে সাহেবকে বিয়ে করবে। কি সর্বনাশ! বলে বসে পড়ে মতি রায়। এখন উপায়? উপায় হুজুর, বলে চণ্ডী। শোনো চণ্ডী, আমার ছিপ নৌকাখানা নিয়ে তোমরা শ্রীরামপুরে যাও। যেমন করে পারো মেয়েটাকে ছিনিয়ে নিয়ে এসো। শেষে গোলমাল পাতবে না তো হুজুর? সঙ্গে 4-5 জন পাইক বরকন্দাজ দেব। সে তো দেবেনি হুজুর, সে গোলমালের কথা বলছি না। তবে সাহেবের মুখ থেকে ছিনিয়ে আনলে কোম্পানি না রাগ করে। মতি রায় বলে, শ্রীরামপুরের পাদ্রীদের সঙ্গে কোম্পানির বনিবনাও নেই। ওরা এখানে স্থান পায়নি বলেই শ্রীরামপুরে যেতে বাধ্য হয়েছে। না, কোনো গোলমাল হবে না। চণ্ডী পাদ পূরণ করে বলে, আর তাহলে তো হুজুর আছেননি? হ্যাঁ, আমি আছি। তোমরা এখনই রওনা হয়ে যাও, আমি সব হুকুম করে দিচ্ছি। তারপরে চণ্ডীকে কাছে দেখে জিজ্ঞাসা করে, মেয়েটাকে নিয়ে কি করবে ভাবছ? হুজুর, শাস্ত্রে আছে চিতা থেকে যে পালিয়েছে তাকে চিতায় সমর্পণ করতে হয়। মতি রায় বলে, শাস্ত্রে যা খুশি থাকে থাকুক, মেয়েটাকে আমাকে দিতে হবে। তারপরে একটু থেমে বলে, তোমার কথা শুনে মনে হয়েছে মেয়েটা খুবসুরত। তারপরে আবার একটু থেমে বলে, চণ্ডী, শাস্ত্রের মর্যাদা রাখবার জন্য কেউ এত কষ্ট স্বীকার করে না। পৃষ্ঠা 304।
তোমার উদ্দেশ্য তুমি জানো, আমার উদ্দেশ্য তোমাকে বললাম। আমার কাশীপুরের বাগান বাড়িটা খালি পড়ে আছে, মেয়েটা সেখানে দিব্য থাকবে। হুজুরের কথার উপরে কি কথা বলতে পারি? তাই হবে। তারপর মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে বলে, কি বলো মৃত্যুঞ্জয়? মেয়েটার একটা হিল্লে হয়ে গেল। কলকাতার বাবু সমাজের সঙ্গে মৃত্যুঞ্জয়ের হালে পরিচয়, সে কি বলবে ভেবে পেল না। মতিরায় বলে, যাও চণ্ডী, মেয়েটাকে নিয়ে এসে একবারে বাগবাজারের ঘাটে নামাবে। চণ্ডীরা পরদিন ভোরে ছিপ যোগে শ্রীরামপুর রওনা হয়ে যায়, সঙ্গে মোক্ষদা বুড়িকে নিতে ভোলে না। বলে, চলো মাসি, এবারে বাড়ি ফেরা যাক। পৃষ্ঠা 304, অধ্যায় 21, রেশমি ও রাম বসু। রেশমি, কি করতে যাচ্ছিস ভালো করে ভেবে দেখ। কায়েদা, ভালো করে না ভেবে কি এ পথে পা বাড়িয়েছি? না, তুই সব দিক চিন্তা করবার অবকাশ পাসনি। পৈতৃক ধর্ম ত্যাগ করা তো কেবল ব্যক্তিগত ব্যাপার নয়, এক মুহূর্তে তোর আত্মীয় স্বজন, ধর্ম, দেশ সব পর হয়ে যাবে। আমি পর মনে না করলে পর হবে কেন? পাগল, সংসারের তুই কতটুকু বুঝিস? সংসারের সম্বন্ধ যে দুপক্ষকে নিয়ে, অপর পক্ষ যদি আপন মনে না করে তবে তুই পর হলি বই কি। কেন আমি ঘরে বসে তাদের আপন ভাববো? পাগল, কথা শোনো একবার, বলে হাসে রাম বসু। তারপর আবার বলে, 10টা ঘর মিলে যে সমাজ, তুই যদি এক ঘরে হয়ে রইলি তবে তোর সমাজ রইল কোথায়? পৃষ্ঠা 305। যাদের ঘরে যাচ্ছি তারাই হবে তখন সমাজ। জব চার্নকের কি ব্রাহ্মণী পত্নী ছিল না? কথাটা শুনেছিল সে জনের কাছে। সেই ব্রাহ্মণী পত্নীকে তাদের সমাজ কি স্বীকার করেছিল? করেনি। দেখ, এদেশের লোকের মধ্যে সবচেয়ে বেশি আমি মিশেছি সাহেব সমাজে। ওরা কখনো আমাদের আপন মনে করতে পারবে না। বিয়ে করলেও না। না, বিয়ে করলেও নয়। ওরা জনকে আপন মনে করবে, তোকে মনে করবে অবান্তর। মিস্টার স্মিথ তো অন্যরকম কথা বলে। বিয়ের আগে অনেকেই অনেক রকম কথা বলে, সেসব কথার বিশেষ অর্থ নেই। রেশমি চুপ করে থাকে। রাম বসুর সংশয় ও প্রশ্ন তার মনের মধ্যেও এই কয়দিনে উঠেছে, মীমাংসা খুঁজে পায়নি। এই কয়দিনে তার মনের অনেকগুলি সূক্ষ্ম প্রচ্ছন্ন শিকড়ে টান পড়ে সমস্ত সত্তা চরচর করে উঠেছে। তার অনতিদীর্ঘ অতীত জীবন মোহময়, করুণাময়, অশ্রু ও সৌন্দর্যময় মূর্তি ধরে বারংবার সম্মুখে এসে দাঁড়িয়েছে। জোড়ামো পল্লীর সমস্ত দৃশ্য অপূর্ব সৌন্দর্যে ভূষিত হয়ে দেখা দিয়েছে বাল্যসঙ্গিনীর দল, দেখা দিয়েছে বুড়ি দিদিমা, এমনকি এক আধবারের জন্য মাল্যচন্দনে সজ্জিত টোপর পরা একটি কঙ্কালসার মুখও উদিত হয়েছে তার মনের মধ্যে। যখন মনটা বিচলিত হওয়ার মুখে, তখনই মনে পড়ে গিয়েছে লিজার লাঞ্ছনা, ছদ্ম বিনয়ের ভর্ৎসনা। এ বিবাহ কিছুতেই হতে দেবে না বলে তার প্রতিজ্ঞা। সেই সঙ্গে মনে পড়েছে জনের করুণা সুন্দর আর্ত তৃষিত অসহায় মুখ। তখন এসে জোর করে মনকে জপিয়েছে, না না, জন আমার বর, জনের ঘর আমার ঘর। রেশমিকে নীরব দেখে রাম বসু বলে, না হয় আর দিন 2 সময় নিয়ে ভালো করে ভেবে দেখবার জন্য। কাল না হয় ধর্মান্তর গ্রহণ স্থগিত থাক। রেশমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, না কায়েদা, আর বাধা দিও না, যা হওয়ার শিগগির ঘটে যাক। পৃষ্ঠা 306। শিগগির ঘটে যাওয়াটা কি সবসময় কাম্য? শাস্ত্রে বলে, অশুভস্য কালহরণম। কিন্তু এটা কেন অশুভ তা এখনো বুঝতে পারলাম না তো। সেই জন্যই তো বলছি, রেশমি আর 2 দিন সময় নে। রেশমি জানে তা অসম্ভব। প্রথম, জন রাজি হবে না। তারপরে অতিরিক্ত 2 দিন প্রতিহিংসা পরায়ণ লিসার হাতে এগিয়ে দেওয়া কিছু নয়, অনেক কিছু করে ফেলতে পারে সে। কিন্তু এসব কথা রাম বসু বুঝবে না, তাই সে চুপ করে থাকে। জন ও রেশমি এসে পৌঁছাবা মাত্র সাহেবের দল এমনভাবে তাদের ছেঁকে ধরল যে একটুখানি নিরিবিলি পায়নি রেশমিকে রাম বসু। অবশেষে কেরির কৃপাতে জুটল সেই অবসর। কেরি বলল, মুন্সি, তুমি সরল বাংলায় রেশমিকে বুঝিয়ে দাও খ্রিস্ট ধর্মের মহিমা। রাম বসু বলল, সকাল থেকে তো সেই জন্যই ওকে একলা পাওয়ার চেষ্টা করছি। তবে আর বিলম্ব করো না, ওকে নিয়ে একলা বসো তোমার ঘরে। কাল দীক্ষা, আজ ওকে তৈরি করে তোলো। রাম বসু রেশমিকে নিজের ঘরে নিয়ে এসে তৈরি করে তুলছিল, এমন সময় এক ব্যক্তি এসে উপস্থিত হলো। রেশমি দাঁড়িয়ে উঠে বলল, এ কি,
মৃত্যুঞ্জয় দাদা, তুমি? হ্যাঁ রে রেশমি, আমি। হঠাৎ এখানে? তোর বুড়ি দিদিমা কি স্থির হয়ে থাকতে দেয়? মুখে এক বুলি, নিয়ে চলো আমাকে রেশমির কাছে। কেঁদে কেঁদে বুড়ি দুই চোখ অন্ধ করে ফেলল। বুড়ির তাড়ায় ঠিক থাকতে না পেরে এলাম কলকাতায়। সেখানে এসে অনেক খোঁজাখুঁজি করে জানলাম তুই শ্রীরামপুরে এসেছিস। এলাম বুড়িকে নিয়ে। ভাগ্যে তোর দেখা পেলাম, নইলে আবার। মৃত্যুঞ্জয়ের বাক্য শেষ হওয়ার আগেই রেশমি বলে ওঠে, দিদিমা এসেছে? কোথায়? এতক্ষণ বলনি কেন? বলতেই তো যাচ্ছিলাম, গঙ্গার ঘাটে নৌকায় বসে আছে বুড়ি। চলো আমাকে নিয়ে। পৃষ্ঠা 307। মৃত্যুঞ্জয়ের সঙ্গে চণ্ডীর যোগাযোগের সংবাদ জানত না রেশমি, তাই কোনো সন্দেহ এলো না তার মনে। আর রাম বসু ভাবল ভগবান বুঝি রক্ষা করলেন, নইলে এমন অপ্রত্যাশিতভাবে বুড়ি এসে উপস্থিত হবে কেন? কাজে সেও খুব উৎসাহ অনুভব করে বলল, চল রেশমি, একবার দিদিমার সঙ্গে দেখা করে আসবি। তিনজনে গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত হলো। তখন ভাটার সময়, নৌকা কহাত দূরে ছিল। জল ভেঙে গিয়ে তিনজনে নৌকোয় উঠল। রেশমিকে দেখবা মাত্র ওরে আমার বুকের ধন বলে মোক্ষদা বুড়ি কেঁদে উঠে রেশমিকে জড়িয়ে ধরল। ও দিদিমা, এতদিন তুই আসিসনি কেন বলে রেশমিও কাঁদতে লাগলো। ইতিমধ্যে নৌকা দিল ছেড়ে। নৌকো ছাড়লো কেন? রাম বসু বলে উঠতেই কার প্রচন্ড এক ধাক্কায় ছিটকে গিয়ে সে জলে পড়ল। যাও বসু, যা, এটুকু সাঁতরে যেতে পারবে, প্রাণে মরবে না। ফিরে গিয়ে তোমার সাহেব বাবাদের খবর দাও গে, বাঘের ঘরে ঘুঘের বাসা বাঁধতে গেলে এমনই হয়। কণ্ঠস্বর চণ্ডী বক্সির। রেশমি চণ্ডীর ষড়যন্ত্র তখনও বুঝে উঠতে পারেনি, তাই ব্যাকুলভাবে বলল, চণ্ডীদা, কায়দা যে জলে পড়ল। গঙ্গাবক্ষ প্রকম্পিত করে চণ্ডী গর্জন করে উঠল, চুপ কর হারামজাদি। রেশমি বলল, আমাকে নিয়ে চললে কোথায়? সে খুঁজে তোর দরকার কি? বেশি ছটফট করিস তো পাটাতনের সঙ্গে বেঁধে রাখবো। ভালো চাস তো চুপ করে থাক। সমস্ত অভিসন্ধি তখনও সে বুঝতে পারেনি, তাই খানিকটা নির্ভাবনায়, খানিকটা নিরুপায়ে দিদিমার বক্ষ আশ্রয় করে নীরবে পড়ে থাকলো। আর মোক্ষদা তাকে জড়িয়ে ধরে কেবলই বলতে লাগলো, ওরে আমার বুকের ধন, ওরে আমার বুকের ধন। একে ভাটার টান, তাতে পালে লাগা উত্তরে হাওয়া, নৌকো তূর্ণ বেগে অন্ধকারের মধ্যে উধাও হয়ে গেল। পৃষ্ঠা 308, অধ্যায় 22। তারপরের কথা। রাম বসু সাঁতরে উঠে এসে সমস্ত আনুপর্বিক জ্ঞাপন করল। ঘটনার অপ্রত্যাশিত পরিণামে এক মুহূর্তের জন্য সকলে স্তম্ভিত হয়ে গেল। কিন্তু সংকটে দীর্ঘকাল স্তম্ভিত হয়ে থাকা কিংবা অযথা শোরগোল সৃষ্টি করা ইংরেজের স্বভাব সিদ্ধ নয়। তারা মুহূর্তে মন স্থির করতে পারে। তখনই জন, ফেলিক্স, মার্শম্যান ও ওয়ার্ড নৌকো নিয়ে বেরিয়ে পড়ল। সঙ্গে অবশ্যই চলল রাম বসু। কিন্তু বাতিগ্রস্ত টমাসকে সঙ্গে নিতে কেউ আগ্রহ করল না। টমাসও পিড়াপিড়ি করল না। সকলের ধারণা হয়েছিল চণ্ডী বক্সির নৌকা জোড়ামুড় দিকে গিয়েছে, কাজে পাদ্রীদের নৌকাও চলল উত্তরমুখ। পরদিন বুঝতে পারা গেল কেন টমাস যাওয়ার জন্য পিড়াপিড়ি করেনি। কেরির সাহায্যে রেশমির বদলে কৃষ্ণদাস ছুতরের দীক্ষা কার্য সে যথারীতি সম্পন্ন করল। তারপরে যা ঘটল টমাসের ক্ষেত্রে তা একেবারে অভাবিত না হলেও আতিশয্যগ্রস্ত সন্দেহ নেই। কৃষ্ণদাসের দীক্ষায় তার 20 বৎসরের আশাতরুতে প্রথম মুকুল ফুটল। 20 বৎসরের চেষ্টায় এই প্রথম সত্য ধর্মে দীক্ষাদান। ভাবে বিভোর হয়ে সারা রাত সে নৃত্যগীত করে কাটালো। ভোরবেলা দেখা গেল সে বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। প্রথমটা কেউ বুঝতে পারেনি, কেননা দিব্যোন্মাদে ও বদ্ধোন্মাদে বাহ্যিক পার্থক্য অতি অল্প। দিনের আলোয় দর্শকের চোখের প্রত্যাশায় তার উন্মত্ততা গেল আরো বেড়ে। খোঁড়া কৃষ্ণদাসকে টেনে নিয়ে প্রশস্ত চত্বরে টমাস দ্বৈত নৃত্য শুরু করে দিল, সঙ্গে রাম বসু রচিত দ্বৈত সঙ্গীত। কে আর তাড়িতে পারে লর্ড জিসাস ক্রাইস্ট বিনা গো, পাতক ঘোর সাগর লর্ড জিসাস ক্রাইস্ট বিনা গো। খোঁড়া পায়ে কৃষ্ণদাসের নাচ তেমন জমে না। সে যেমনি একটু থামে, টমাস মারে হ্যাঁচকা টান, কৃষ্ণদাস 1.5 খানা পায়ে নাচ শুরু করে। পৃষ্ঠা 309। ভালো করে নাচো বাবা, ভালো করে নাচো, বলে টমাস। কৃষ্ণদাস যথাসাধ্য নৃত্যভঙ্গি করতে করতে বলে, কর্তা, পায়ে যে লাগে, ওষুধ দিয়ে সারিয়ে দাও, তারপরে দেখবে নাচ কাকে বলে।
তদুত্তরে টমাস উচ্চকণ্ঠে গেয়ে ওঠে, সঙ্গে সঙ্গে মারে হ্যাঁচকা টান, সেই মহাশয় ঈশ্বর তনয় পাপীর ত্রাণের হেতু, তারেই যেইজন করো এ ভজন, পার হবে ভবসেতু। কৃষ্ণদাস বুঝল পার্থিব ঔষধে তার ব্যাধি সারবার নয়, একমাত্র ভরসা খ্রিস্টের দয়া। পাছে নৃত্যের বৈকল্যে দয়ার অভাব ঘটে, তাই সে খোড়া পাখানা ধরে আলগা করে তুলে এক পায়ে নৃত্য শুরু করে দিল। তখন দুইজনে সেকি নৃত্য। মোটের উপরে তিনখানা পায়ের নাচে আসর সরগরম হয়ে উঠল। ছাপাখানার লোকেরা দর্শক হয়ে ছুটে এলো। কিন্তু আরো বাকি ছিল। কেরি পত্নী কিছুদিন থেকে আধ পাগল অবস্থায় ছিল। হঠাৎ ওই দৃশ্য দেখে তার পাগলামি মাথাচাড়া দিয়ে জেগে উঠল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দিয়ে বলল, নাচ হচ্ছে আর বাজনা নেই, এ কি রকম? এই বলে একখানা প্লেট হাতে করে বেরিয়ে আসরে এসে উপস্থিত হলো। প্লেটে মারলো বড় একখানা টেবিল চামচ দিয়ে ঘা। টুং টাং করে শব্দ উঠল। বলল, নাচো নাচো, আজ বুঝি বাঘ শিকারে যাবে? নাচো নাচো, খুব নেচে নাও, ফিরে আসতে পারবে মনে হয় না, ইয়া বড় বাঘ। এতক্ষণ কেরি প্রুফ দেখছিল, শোরগোল শুনে বেরিয়ে এসে কাণ্ড দেখে সে অবাক। বুঝলো ব্যাপারখানা কি। তখনই আরো 5 জনের সাহায্যে টমাস ও ডরথিকে ধরাধরি করে নিয়ে দুটো ঘরে বন্ধ করে রেখে দিল। ভাঙা পায়ের যন্ত্রণা ভুলে কেবলই নৃত্যরস জমে উঠেছিল কৃষ্ণদাসের মনে। অকালে রসভঙ্গ হওয়ায় সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নিজের মনে কেবলই বলতে লাগলো, সমে ফিরে আসবার আগে একই হলো, তারা মা ইচ্ছাময়ী, সবই তোমার ইচ্ছা। এদিকে চণ্ডীর নৌকা অন্ধকারের মধ্যে দ্রুত বেগে কলকাতার দিকে চলেছে। চণ্ডী বলছে, দেখতে তো মৃত্যুঞ্জয় পারলাম কি না, কি করতে পারলো সাহেব বেটারা। পৃষ্ঠা 310। কিন্তু এরপরে কি হয় কে জানে, আমাদের কোনো অনিষ্ট না হয়। শাস্ত্রীয় হাসির ছটায় অন্ধকার দীপ্ত করে তুলে চণ্ডী বলে, কোনো ভয় নেই মৃত্যুঞ্জয়, গীতায় শ্রী ভগবান কি বলেছেন জানো? নহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। অর্থাৎ কিনা ভালো কাজ করলে কখনো অনিষ্ট হয় না। তারপরেই ভগবত বচন থেকে ধাপ কয়েক নেমে এসে বলে, মেয়েটাকে বেঁধে রাখবো নাকি? মৃত্যুঞ্জয় বলে, না, তার দরকার নেই, ঘুমিয়েছে। আর তাছাড়া নদীর মধ্যে পালাবে কোথায়? ও বেটি আস্ত শয়তানি, সেবারে নদী সাঁতরে পালিয়েছিল, মনে নেই? তারপরে বলে, আচ্ছা থাক, এখন আর গোলমাল করে কাজ নেই। এবারে মৃত্যুঞ্জয় চাপা স্বরে শুধায়, আচ্ছা বক্সিমশাই, ওকে সত্যি মতিরায়ের বাগান বাড়িতে পাঠিয়ে দেবে নাকি? মৃদুস্বরে চণ্ডী বলে, পাগল নাকি, কালই ওকে চিতায় চাপাবো, আর জ্যান্ত রাখা নয়। সংকটে ইন্দ্রিয়ের শক্তি বৃদ্ধি পায়। সমস্ত আলোচনা গেল রেশমির কানে, কিন্তু করবার কিছু নেই, কাজেই নিদ্রিত বৎ শুয়ে রইল। মাঝখানে রেশমি বোধহয় ঘুমিয়ে পড়েছিল। যখন জাগলো বুঝলো যে নৌকো চলছে না, থেমে রয়েছে। মাঝিদের কথাবার্তা এলো তার কানে। একজন বলল, বাগবাজারের ঘাট নাকি? অপরজন উত্তর দিল, বাগবাজারের ঘাট বুঝি ছাড়িয়ে এলাম, মনে হচ্ছে মদনমোহন তলার ঘাট। তবে উজিয়ে চল, একটু থাম, জোয়ার আরম্ভ হোক। তবে থাক, আর রাতটাও শেষ হয়ে এলো বলে তারা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। চণ্ডীদের কণ্ঠস্বর রেশমির কানে এলো না। সে বুঝলো তারা আগেই ঘুমিয়েছে। রেশমি বুঝলো যে হয় এখন, নয় আর কখনো সম্ভব হবে না। নিদ্রিত দিদিমার শিথিল বাহুবন্ধন ছাড়িয়ে সে উঠে বসলো। একবার এদিক ওদিকে তাকালো, না, কারো কোনো সাড়া নেই। তখন সে অতি সন্তর্পণে শব্দমাত্র হতে না দিয়ে ধীরে ধীরে নৌকা থেকে নেমে পড়ল। পৃষ্ঠা 311। না, কেউ বাধা দিল না। তারপর আরো 2-4 পা সন্তর্পণে এসে প্রাণপণে দৌড় মারল। কোন দিকে যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কোনো প্রশ্ন উঠল না তার মনে। একমাত্র চিন্তা, চণ্ডীর কাছ থেকে পালাতে হবে। চারদিক অন্ধকার, নিঝুম। অদূরে একটা বাড়িতে আলো দেখতে পেয়ে প্রাচীরের দরজায় এসে ঘা মারল রেশমি। দরজা খুলে গেল। রেশমি দেখলো একটি মাঝবয়সী মেয়ে শেষ রাত্রে উঠে উঠোন ঝাঁট দিচ্ছে। রেশমি ঢুকেই দরজা বন্ধ করে দিল। মেয়ে বলল, আমাকে বাঁচাও। কে তুমি? কি হয়েছে তোমার? ডাকাতেরা আমাকে চুরি করে নিয়ে যাচ্ছিল, সুযোগ পেয়ে পালিয়ে এসছি। এমন ব্যাপার সে যুগে প্রায় ঘটত। কাজে মেয়েটি অবিশ্বাস করল না। স্নেহার্দ্র স্বরে বলল, এসো, তোমার কোনো ভয় নেই। তারপর ঝাঁটা রেখে দিয়ে রেশমির হাত ধরল। রেশমি শুধালো, তোমাকে কি বলে ডাকবো? আমাকে সবাই টুস্কি বলে, তুমি না হয় টুস্কি দিদি বলো।
আর তোমাকে কি বলে ডাকবো বোন? রেশমি একটু ইতস্তত করে বলল, আমার নাম সৌরভী। টুস্কি বলল, চলো ঘরে চলো, এখনো খানিকটা রাত আছে, একটু ঘুমিয়ে নেবে। দুজনে ঘরে ঢুকলো। শুনছিলেন শ্রী প্রমথনাথ বিশি রচিত কেরি সাহেবের মুন্সি উপন্যাসটির আজকের পর্ব। গ্রন্থ পাঠে নন্দিনী সরকার, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে।